জয় জগন্নাথ বন্ধুরা। এই মেরিন ড্রাইভ দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো আজকে আমার গন্তব্য কোথায়। হ্যাঁ, ঠিক ধরেছ, সমুদ্রের শহর দীঘা, যা শুধুমাত্র সূর্যাস্ত আর সৈকতের জন্যই নয়, এখন ভক্তি ও স্থাপত্যেরও এক নতুন ঠিকানা। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা চলেছি এক পরম পবিত্র স্থান দীঘা জগন্নাথ মন্দিরে। পুরীর আদলে গড়ে ওঠা এই মন্দির শুধু পর্যটকদের নয়, ভক্তদেরও মন ছুঁয়ে গেছে। সাগরের ধারে শান্ত এক স্থান, সেইখানেই জাগে প্রভুর মহান নাম। জগন্নাথ বলরাম সুভদ্রার সাথে, আশীর্বাদ যেন ভক্তেরই হাতে। ওয়েলকাম টু ভবঘুরে মন। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমরা কিভাবে কলকাতা থেকে দীঘা পৌঁছলাম এবং সেখানে গিয়ে কিভাবে হোটেল বুক করলাম তার অথেন্টিক ইনফরমেশন রইল আপনাদের জন্য। দীঘা যাওয়ার জন্য আপনারা ট্রেন বা বাস অথবা নিজের গাড়ি যে কোনো কিছুতেই চলে যেতে পারেন, কিন্তু এইবার আমি দীঘা গিয়েছিলাম বাসে করে। ধর্মতলা থেকে সারাদিনই প্রায় দীঘাগামী অনেক বাসই পাওয়া যায়, তবে আমি সকাল 5টা 50-এর বাসকেই বেছে নিয়েছিলাম। এই সিঞ্জিনি বাসে আমরা চলে গিয়েছিলাম দীঘার উদ্দেশ্যে। বাস সার্ভিস যথেষ্ট ঠিকঠাক, আর এসি বাসের ভাড়া ছিল 350 টাকা জনপ্রতি। এইবার চলে আসি দীঘার হোটেল সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ কথায়। আপনারা যারা দীঘা গেছেন এরই মধ্যে অথবা যাওয়া সম্পর্কিত খোঁজখবর নিয়েছেন, তারা জানেন এখন দীঘায় হোটেলের রেট কী হারে বেড়েছে। কিভাবে মানুষকে একদিনের জন্য হোটেল বুকিং দেওয়া হচ্ছে না, 2 দিন না হলে হোটেল বুকিং নেওয়া হচ্ছে না, এবং হোটেলের রুম থাকা সত্ত্বেও তারা বলছে হোটেলের রুম নেই। এই জন্য আপনারা একটা কাজ করতে পারেন, যেটা আমরা করেছিলাম। কোনো অনলাইন ট্রাস্টেড ওয়েবসাইট থেকে আগে থেকে হোটেল বুক করে আপনারা যেতে পারেন। আমরা হোটেলে কল করে যখন জানতে চাই কত টাকা হোটেলের রেট, বলা হয় 2500 টাকা প্লাস জিএসটি। আর আমরা গোয়াই বিবোতে দেখি সেই সেম হোটেল 1700 টাকায় পাওয়া যাচ্ছে। তাই আমরা গোয়াই বিবো থেকে বুক করেই চলে এসেছিলাম দীঘার হোটেল MTM-এ। এই হোটেলটির ডিস্টেন্স মন্দির থেকে 1 কিলোমিটার, আর এটা জাহাজবাড়ির খুবই কাছে অবস্থিত। এই হলো হোটেলের রিসেপশন। আমাদের রুম ছিল 2nd ফ্লোরে। হোটেলটি বিচের কাছাকাছি নয়, তবে খুব সুন্দর করে সাজানো ছিল, সুন্দর বাগান ছিল। ইভেন এই হোটেলের একটা ইউনিক জিনিস যেটা আমার চোখে ধরা পড়ল, 1st ফ্লোরে এদের একটা সুন্দর নিজস্ব লন ছিল, যেখানে আপনারা বসে চা খেতে পারেন, সময়ও কাটাতে পারেন। আবারও বলছি, দীঘায় এখন হোটেল নিয়ে প্রচণ্ড স্ক্যাম চলছে, তাই আপনারা যখন আসবেন অবশ্যই আগে থেকে হোটেল বুক করে আসবেন, না হলে আপনাদের থাকতে অসুবিধে হতে পারে। চলুন আমাদের রুমটি আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি। এই ছিল আমাদের রুম। রুমটি মোটের ওপর মন্দ ছিল না। একটা ডবল বেড ছিল, সোফা, সাথে একটি টেবিলও ছিল, যথেষ্ট স্পেস ছিল। আপনারা বাচ্চা নিয়ে আসলেও অসুবিধে হবে না। আর এই ছিল বাথরুম, ওয়েস্টার্ন কমোড ছিল, শাওয়ার ঠিকঠাক। আর হ্যাঁ, এখানে লাঞ্চ এবং ডিনারের ব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে ভেজ, এগ বা ফিশ থালি বা চিকেন থালি নিতে পারেন। আমরা নিয়েছিলাম ফিশ থালি, যার দাম পড়েছিল 120 টাকা। থালিতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, একটা তরকারি, স্যালাড আর মাছ, ও হ্যাঁ, লাস্টে ছিল চাটনি আর পাঁপড়। খাওয়া দাওয়া শেষ করে জনপ্রতি 25 টাকা করে শেয়ারিংয়ে টোটো করে আমরা চলে গেছিলাম দীঘা জগন্নাথ মন্দিরে। এই স্থানে আপনারা আপনাদের জুতো এবং ব্যাগ জমা দিয়ে চলে যেতে পারেন মন্দিরের উদ্দেশ্যে। এই দিক থেকে লাইন দিয়ে আপনাদের পৌঁছে যেতে হবে মন্দিরের দিকে। দীঘা এখন এমনিই খুব ভিড় হচ্ছে, তবে আমরা গিয়েছিলাম উইকেন্ডে, তাই ভিড়টা একটু বেশিই ছিল। মন্দিরের ভেতরে ক্যামেরা, বড় ব্যাগ, সেলফি স্টিক এবং দাহ্য জিনিসপত্র অ্যালাউ নেই। মন্দিরের মেন প্রবেশপথে খুব হাই সিকিউরিটি,
ভালো করে চেক করে তবেই মন্দিরের ভেতরে ঢুকতে দিচ্ছে। অবশেষে আমরা পৌঁছে গেছি মন্দিরের মেন গেটের দিকে। আমরা 2 নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করেছিলাম। আর এই মন্দিরের পার্কিং এরিয়া হলো 6 নম্বর গেটের দিকে। আর সেই গেটের দিকেও জুতোর কাউন্টার এবং ব্যাগ রাখার জায়গা আছে। এছাড়া পুজোর ডালা, অর্কিড সেন্টার যেটা রয়েছে সেটা 6 নম্বর গেটের দিকেই। এইবার চলে আসি এই মন্দির নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথায়। এই দীঘা জগন্নাথ মন্দিরকে নিয়ে এটা মন্দির না ধাম এই নিয়ে অনেক কন্ট্রোভার্সি হচ্ছে। অনেকে পুরীর মন্দিরের সাথে দীঘার জগন্নাথ মন্দিরের তুলনা টানছেন, কিন্তু আমি অত্যন্ত সাধারণ একজন মানুষ। আমি এই তুলনা আর রাজনীতি বুঝি না। আমি শুধু বুঝি আমার রাজ্যে একটা খুব সুন্দর স্থাপত্য তৈরি হয়েছে, যাকে দেখতে লাখ লাখ লোক আসছে বা ভবিষ্যতে আসবে। তাই রাজনীতির ঊর্ধ্বে গিয়ে আমি এই মন্দির সম্পর্কে কিছু কথা সাথে এই সুন্দর স্থাপত্যটিকে আপনাদের সামনে তুলে ধরলাম। 2018 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জগন্নাথ মন্দির তৈরির জন্য প্রস্তাব আনেন এবং তারপর জমি পেতে কিছু সমস্যা হয়। অবশেষে দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি 24 একর জমি দেয় দীঘা স্টেশন সংলগ্ন এলাকায়। 2022 সালের মে মাসে এই বিশাল স্থাপত্যটি তৈরির কাজ শুরু হয়। 30 এপ্রিল 2025 সালে অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দিরটির উদ্বোধন হয়। চলুন এবার মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। এখানে টোটাল 4খানা কক্ষ রয়েছে। বিমানা অর্থাৎ গর্ভগৃহ, জগমোহন মানে সমাবেশ কক্ষ, নাট মন্দির, নৃত্যমঞ্চ এবং ভোগমণ্ডপ। এবং মন্দিরের প্রথম প্রবেশপথেই রয়েছে প্রভু জগন্নাথ দেব। মন্দিরের প্রথম কক্ষ ক্রস করে ভেতরে ঢুকলে আপনারা দেখতে পাবেন এমন সুন্দর দুপাশে পদ্মপুকুর। এই মন্দিরটি তৈরি করতে অ্যাপ্রক্সিমেটলি খরচ হয়েছিল 250 কোটি টাকা। মন্দিরের মূল গর্ভগৃহের উচ্চতা 213 ফিট বা 65 মিটার এবং এর আর্কিটেকচার কলিঙ্গ আর্কিটেকচার স্টাইল। এই পুরো মন্দিরটি তৈরি করা হয়েছে রাজস্থানের বংশী পাহাড় থেকে আনা গোলাপি পাথর বা বেলে পাথরে। এই পুরো মন্দিরটি তৈরির দায়িত্ব ছিল হিডকোর ওপর। এই জগন্নাথ মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত। এইবার আমরা এগিয়ে চললাম মন্দিরের দ্বিতীয় কক্ষের দিকে। দ্বিতীয় কক্ষে প্রবেশ করলে আপনারা প্রথমেই দেখতে পাবেন শ্রী বিষ্ণুর একটি শায়িত মূর্তি। এই মন্দিরের ভেতরের ফ্লোরের মার্বেল ভিয়েতনাম থেকে আনা হয়েছে। আর এই পুরো মন্দির চত্বরে প্রায় 500রও বেশি গাছ লাগানো হয়েছে। পুরীর মন্দিরের আদলে এখানেও প্রত্যেক দিন বিকেল 4:30টার সময় পতাকা বদলানো হয়। সমস্ত কন্ট্রোভার্সি আর রাজনীতিকে দূরে রাখলে বাঙালি হিসেবে এই জগন্নাথ মন্দির কিন্তু আমাদের কাছে একটা গর্বের জিনিস। পুরী যাওয়ার সৌভাগ্য আমার এখনো হয়নি, তবে মা দিদার মুখে যা শুনেছি পুরী ধাম আলাদাই, তার সাথে কোনো ধামেরই কোনো তুলনা চলে না। তবে এটা জগন্নাথ মন্দির হিসেবে এবং আমাদের রাজ্যের একটা স্থাপত্য হিসেবে আমরা ভক্তি ভরে দর্শন করতেই পারি। ইতিহাসকে যদি ঘুরে দেখা যায় তাহলে দেখা যাবে প্রতিটি শাসকই তার আমলে স্থাপত্যের মাধ্যমে নিজস্ব ঐতিহ্য, ক্ষমতা এবং ধর্মীয় আদর্শকে প্রকাশ করতেন। চলুন এই জগন্নাথ মন্দিরকে সাথে নিয়ে আমরাও এই ইতিহাসের সাক্ষী হয়ে থাকি। এই জগন্নাথ মন্দিরে সিংহ, হস্তি, ব্যাঘ্র, অশ্ব এই 4 প্রকার দুয়ার রয়েছে। এই হলো জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার রথ, যাতে চেপে রথযাত্রায় প্রভু মাসির বাড়ি গিয়েছিলেন। আর এটি হলো অরুণ স্তম্ভ, যার উচ্চতা 34 ফুট। মন্দিরের বাইরের দিকে নজরে পড়ল এরকম ভগবানের নামের বই বিক্রি হচ্ছে। আরেকটা কথা, এই মন্দিরে হুইল চেয়ারের ব্যবস্থা রয়েছে, যা 6 নম্বর গেট সংলগ্ন এলাকায় পাওয়া যাবে, যার দ্বারা বয়স্ক মানুষরা এবং যারা অসুস্থ তারা অনায়াসেই মন্দিরে প্রবেশ করতে পারবেন। অবশেষে প্রভুর দর্শন করে
আমরা অপেক্ষায় রইলাম সন্ধ্যায় মন্দির দর্শন করব জন্য। সন্ধ্যাবেলায় আলো জ্বলে উঠল, মন্দিরটিকে আরো বেশি মায়াময় লাগছিল। ও হ্যাঁ, আরেকটি কথা, পুরীর আদলে এখানেও 56 ভোগ নিবেদন করা হয়। ভাত, মিষ্টি, পিঠে, ডাল, তরকারি, শাক ইত্যাদি দিয়ে প্রভুর সেবা করানো হয়। এই জগন্নাথ ধামেও পুরীর আদলে সোনার ঝাড়ু দিয়ে রথযাত্রার সময় রাস্তা ঝাড় দেওয়া হয়েছিল। আর এই মন্দিরে সবথেকে বড় আকর্ষণ হচ্ছে সব ধর্মের মানুষ এখানে আসতে পারেন। এই সাঁঝের বেলায় মন্দিরটি আরও আকর্ষণীয় হয়ে উঠেছিল। অবশেষে আমরা মন্দির দর্শন করে বেরিয়ে আসলাম ওল্ড দীঘা বিচ দেখব জন্য। মন্দির থেকে ওল্ড দীঘার দূরত্ব খুব বেশি নয়, তবে টোটোওয়ালারা এখন প্রচুর ভাড়া চাইছে। পুরো রিজার্ভে গেলে 100 টাকা। আমরা শেয়ারিংয়ে জনপ্রতি 25 টাকা করে 4 জন চলে গেছিলাম ওল্ড দীঘায়। দীঘা বরাবরই বাঙালির সেকেন্ড হোম, কিন্তু উইকেন্ডে যেন তা আরও বেশি বাড়াবাড়ি হয়ে যায়। পুরো দেখে মনে হবে কলকাতার দুর্গাপুজোর প্যান্ডেল। ওল্ড দীঘা পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন এবং জনপ্রিয় সমুদ্র পর্যটন কেন্দ্র। বহু বাঙালির ছেলেবেলার স্মৃতিতে জড়িয়ে থাকা এই জায়গাটি আজও তার পুরনো সৌন্দর্য, শান্ত পরিবেশ আর সাশ্রয়ী ভ্রমণের জন্য বিখ্যাত। এখানে সমুদ্র তটটি বড় বড় পাথরের বাঁধ দিয়ে ঘেরা, যা সমুদ্র ভাঙন রোধ করে। এখানে বসে সমুদ্রের ঢেউ দেখার অভিজ্ঞতা এক কথায় অসাধারণ। পাথরের কারণে স্নান করার জন্য উপযুক্ত নয়, কিন্তু সৌন্দর্য উপভোগের জন্য আদর্শ। সন্ধ্যাবেলায় এই এলাকায় যেন মেলা বসে যায়। আর আগেই বলেছি, উইকেন্ডে এখানে যেন শুধু মানুষের মাথা গোনা যায়। বিভিন্ন ধরনের খাবার, টুকটাক সামগ্রী এখানে আপনারা কিনতে পারবেন এবং দীঘার বিখ্যাত কাজু স্টল অনেক জায়গায় পেয়ে যাবেন। তবে হ্যাঁ, দীঘা আগের মতো আর সাশ্রয়ী জায়গা নেই। যা কিছুই কিনবেন এখানে দেখে বুঝে দরদাম করে কিনবেন। মন্দির হওয়ার পর সবকিছুর দামই যেন খুবই চড়া এবং দ্বিগুণ। এই মার্কেটে বিভিন্ন ধরনের ঝিনুক, মুক্তোর মালা, কানের দুল, আংটি, কাঠের সামগ্রী এবং শঙ্খের জিনিস আপনারা পেয়ে যাবেন, যা আপনারা গিফট আইটেমের জন্য কিনে নিয়ে যেতেই পারেন। এবং এই যে বিভিন্ন ধরনের খাবারের দোকানগুলো রয়েছে, এখান থেকে নানান ধরনের খাবার আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর সমুদ্র তটে আসলে মাছ ভাজা, মাছের আইটেম খেতে কিন্তু একদম ভুলবেন না। এখানে বিভিন্ন ধরনের মাছ ছাড়াও আপনারা বিভিন্ন ধরনের চিকেনের তান্দুরি আইটেম এবং গজা, কাজু, বিভিন্ন ধরনের স্ন্যাক্সের দোকান পেয়ে যাবেন। এছাড়াও এই ধরনের খেলারও বিভিন্ন ব্যবস্থা ছিল। অবশেষে আমরা ভিডিওর একদম শেষে চলে এসেছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে পরের পর্বে। জয় জগন্নাথ।